সহ গুগলের সব সেবা উন্মুক্ত, বন্ধ থাকবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। 1 আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত। খুলেছে অফিস আদালত, চলছে গণপরিবহন, স্বাভাবিকতা ফিরছে জনজীবনে। নারায়ণগঞ্জে পরিকল্পিত ধ্বংসযজ্ঞ চালিয়েছে জামায়াত ও যুবদল, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট, প্রতিদিন রাজস্ব ক্ষতি 200 কোটি টাকা। Sponsored by Abiba Finance Limited. দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সবশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত। ইউটিউব সহ গুগলের সব সেবা উন্মুক্ত করে দিয়েছে সরকার, তবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সহ মেটার সেবাগুলো এখনো বন্ধই থাকছে। এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য নিউজরুম থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত সিদ্দিক। আরাফাত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, গতরাতে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর পর আজ কিন্তু গুগলের সেবাগুলো উন্মুক্ত করা হলো, কিন্তু সেখানে ফেসবুক বা মেটার অন্য যে সেবাগুলো সেগুলো সেভাবে উন্মুক্ত করা হয়নি। এর কারণটা কি, বা এর কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কিনা যে কতদিন নাগাদ এটি আসলে বন্ধ থাকতে পারে? দেখুন, আপনি যেটি বলছিলেন যে আসলে গতকালকের উদাহরণ থেকেই শুরু করি। গতকাল যখন মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনি সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সারা দেশে ব্রডব্যান্ড উন্মুক্ত করে দেওয়ার কথা বলছিলেন, তখনই গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল আসলে সামাজিক যোগাযোগের মাধ্যম যেগুলো, বিশেষ করে ফেসবুক, ইউটিউব, টিকটক সহ বাংলাদেশের যেসব সামাজিক যোগাযোগের মাধ্যম বেশি ব্যবহার হয় সেগুলো আসলে কবে নাগাদ উন্মুক্ত হতে পারে। তখন তিনি বলেছিলেন যে সরকার আসলে ফেসবুক, ইউটিউবের সঙ্গে বসে তাদের সরকারের দিক থেকে বাংলাদেশের যে আইন কানুন, বাংলাদেশের যে ধর্মীয় অনুভূতি, বাংলাদেশের যে সামাজিকতা, সেই বিষয়গুলোকে তারা যদি সম্মান জানায় সেক্ষেত্রে সরকার হয়তো উন্মুক্ত করে দিবে। তবে আজকে সকাল থেকে জানেন যে সারা দেশেই গত রাতে ইন্টারনেটের ব্রডব্যান্ড ইন্টারনেট সারা দেশে উন্মুক্ত করে দেওয়ার পরেও সারা দেশে আসলে ইন্টারনেট খুব ধীরগতি পাচ্ছিলেন গ্রাহকরা। কেননা আসলে আইএসপি প্রতিষ্ঠানগুলো তারা পরিপূর্ণ ব্যান্ডউইথ দিলেও সবাই কম ব্যান্ডউইথ পাওয়ার কারণ যারা মোবাইল ডাটা বন্ধ রয়েছে জানেন, এবং মোবাইল ডাটা বন্ধ থাকায় যারা মোবাইল ব্যবহারকারী তারা আসলে ব্রডব্যান্ডের ওয়াইফাই নির্ভর হয়ে পড়েছিলেন, এবং এই এত বড় সংখ্যক একটি গ্রাহকদের আসলে সামাল দেওয়া খুব কঠিন হয়ে গিয়েছিল আইএসপি প্রতিষ্ঠানগুলোর জন্য। এবং যারা আসলে বিভিন্ন ভিপিএন সহ নানান রকম অন্যান্য পন্থায়, প্রযুক্তির অন্যান্য সুবিধা কাজে লাগিয়ে বৈধ অবৈধ নানা পন্থায় যারা ফেসবুক, ইউটিউব ব্যবহার করছিলেন, তাদের কারণে আসলে যেহেতু ক্যাশ সার্ভারগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, লোকাল সার্ভারগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, তাই পরিপূর্ণ চাপটা পড়ছিল এই ব্যবহারকারীদের একেবারে আমাদের যে মূল ইন্টারনেটের ব্যান্ডউইথ তার উপর। অর্থাৎ এই ক্যাশ সার্ভারগুলো বন্ধ থাকার কারণে আসলে ইন্টারনেটের যে মূল গতি সেটি আসলে কমে গিয়েছিল অধিক সংখ্যক ট্রাফিকের কারণে, এবং এ কারণেই আসলে আইএসপিগুলো দাবি জানিয়ে আসছিল যে আসলে কিছু কিছু ক্যাশ সার্ভার উন্মুক্ত করে দেওয়ার জন্য। তার প্রেক্ষিতেই গুগলের সকল সেবাসহ, ইউটিউব জানেন যে গুগলের একটি অন্যতম সেবা হচ্ছে ইউটিউব, তো গুগলের সকল সেবা সহ ইউটিউব উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে আমাদের নিশ্চিত করেছেন আইএসপি প্রতিষ্ঠানগুলো এবং আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি ইমদাদুল হক। তিনি যেটি জানিয়েছেন যে 4টি সার্ভারকে আপাতত, ক্যাশ সার্ভার আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। তার মধ্যে রয়েছে ম্যাটার সকল সার্ভার, ম্যাটার যেসব অ্যাপস রয়েছে তার মধ্যে জানেন, বা যেসব সামাজিক যোগাযোগের যেসব সেবা রয়েছে তার মধ্যে জানেন যে ফেসবুক অন্যতম, ইনস্টাগ্রাম অন্যতম, হোয়াটসঅ্যাপ রয়েছে, এবং সেই সঙ্গে ফেসবুক মেসেঞ্জারও রয়েছে। এই কয়টি সেবা আসলে যেহেতু ফেসবুকের যে মূল সার্ভার সেটি বন্ধ থাকতে চাই, এই কয়টি সেবা পাচ্ছেন না। সে সঙ্গে টিকটকের সেবাগুলো পাচ্ছেন না। টিকটকের সার্ভার বন্ধ করার জন্য বাইসন এবং আকামা নামের যে ক্যাশ সার্ভার, এটি আসলে যারা প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট তারা সবাই জানেন যে টিকটক যে দুটি ক্যাশ সার্ভার বেশি ব্যবহার করে সারা বিশ্বজুড়ে, আসলে আকামা অনেক বড় একটি ক্যাশ সার্ভার এবং খুব পরিচিত একটি ক্যাশ সার্ভার, সেটিও বন্ধ করতে বাধ্য হয়েছে সরকার। যার ফলে আসলে মূলত বাংলাদেশে যারা অধিক সংখ্যক ব্যবহারকারী তারা টিকটক, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার
এই সেবাগুলো ছাড়া আর বাদবাকি সকল সেবাই উন্মুক্ত পাবেন। ধন্যবাদ। দর্শক, নিউজরুম থেকে যুক্ত ছিলেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। ইন্টারনেট সেবা চালু হলেও মেটার যে অ্যাপসগুলো আছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপারে সরকারি যে সিদ্ধান্ত সে ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন তিনি। এইচএসসি ও সমমানের 28, 29, 31 জুলাই ও 1 আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়েছে। দুপুরে এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার। আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ের যারা পরীক্ষার্থী আছে তারা হোস্টেলে অবস্থান করে, সেই জন্য আমরা আগামী সপ্তাহে 4টা পরীক্ষা আছে। 28 তারিখ, 29 তারিখ, 31 তারিখ এবং 1 তারিখ এই পরীক্ষাগুলো আমরা স্থগিত করলাম। এই পরীক্ষাগুলো আমরা পরবর্তীতে আমরা সময়সূচি জানিয়ে দেব। এগুলো 11 আগস্টের পরে যে আমাদের যে অন্যান্য যে পরীক্ষাগুলো আমরা স্থগিত করলাম সবগুলোকে একসাথে আমরা একটা পরিবর্তিত সময়সূচি আমরা ঘোষণা করব। অফিস আদালত খুলে যাওয়ায় এবং সড়কে গণপরিবহন চলতে শুরু করায় সারা দেশেই স্বাভাবিক রূপে ফিরছে জনজীবন। তবে ইন্টারনেট পুরো গতিতে চালু না হওয়ায় দুর্ভোগ কাটেনি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কারফিউ শিথিল এবং অফিস আদালত খোলায় স্বরূপে ফিরেছে সাভার শিল্পাঞ্চল। বাস চলাচল করায় বিভিন্ন স্থানে আটকে পড়া মানুষ ফিরছেন ঘরে। তবে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি সীমিত হওয়ায় কাজের গতিও ধীর। নিত্যদ্রব্য সামগ্রীর দাম আগের তুলনায় 5 টাকা বা 3 টাকা এরকম বেড়ে গেছে। তো ইন্টারনেট না থাকার কারণে একটা সমস্যা ফেস হয়েছে। কাজের জন্য ঢাকায় এসেছিলাম, কাজ করতে পারলাম না, বাড়িতে পারিনি, বাসা থেকে বাজার করতে পারি না, মানে না খায় এরকম অবস্থা। গাজীপুরে ব্যাংক, অফিস ও আদালতে স্বাভাবিক কাজকর্ম চলছে। কর্মব্যস্ত রংপুর নগর, সড়কে আবার মানুষের ভিড়, যাচ্ছেন বিভিন্ন গন্তব্যে। তো আমরা রংপুরে এসে আসলে আটকে গেছিলাম একটা পারিবারিক কাজে। তো আজকে ঢাকায় আমরা ব্যাক করতেছি, যেহেতু গাড়ি পেয়েছি আর কি। আজকে থেকে মোটামুটি টাকা পয়সা তোলা যাচ্ছে কার্ড দিয়ে, যার ফলে অনেকটা জীবনটা ইজি হয়ে যাচ্ছে। আর্মিরা থাকলে অবস্থা আরও শান্ত, সবকিছু সবাই চলাফেরা করতে পারতেছে। অস্থিরতার প্রভাব ঝিনাইদহের জনজীবনে। কারফিউ শিথিল হওয়ায় ঘর থেকে বের হলেও আয় উপার্জনহীন জীবনের কষ্ট কারো কারো। 2 দিন চলছে, তাই খাইয়ে দিয়ে বাসছে। তাছাড়া এই 7 দিন মনে করেন যে আমরা অনাহার। একা মানুষ 12 জন লোক খানে আলা রুটি আমার পারে সব। এই ভাই না খাওয়া চলা ছেলেমেয়ে সব এখন পর্যন্ত কান্নাকাটি করতেছে। কারফিউ শিথিল হওয়ায় স্বাভাবিক হতে শুরু করেছে রাজশাহীর জনজীবন। ব্রাহ্মণবাড়িয়ায় বাজারে কমেছে নিত্যপণ্যের দাম, বেড়েছে ক্রেতা সমাগম। ফেনীতে অফিস আদালত খোলায় বেড়েছে কর্মব্যস্ততা। বরিশালে লঞ্চ ও যানবাহন চলাচল স্বাভাবিক, ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নারায়ণগঞ্জে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে ফতুল্লা থানা জামায়াত ও যুবদলের নেতাকর্মীরা। হামলার অভিযোগে গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য দিয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। বন্দর নগরীতে নাশকতায় শত শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। রাজধানীর যাত্রাবাড়ির কাছে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড। এই লিংক রোড ধরেই নারায়ণগঞ্জের অনেক গুরুত্বপূর্ণ সরকারি অফিস, সরকারি পাসপোর্ট অফিস থেকে শুরু করে পিবিআই অফিস, সবগুলো অফিসেই হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলা থেকে বাদ যায়নি হাসপাতালও। পুড়ে যাওয়া বেসরকারি মা ক্লিনিক থেকে উদ্ধার করা হয়েছে 3টি মৃতদেহ। নবনির্মিত সিটি কর্পোরেশন ভবন সহ অনেক স্থাপনা যেন ধ্বংসস্তূপ। আগুনে সিটি কর্পোরেশনের প্রায় 40 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান সিটি মেয়র। এখানে কিন্তু 100 কোটি টাকার উপরে আমার ট্যাক্সের টাকায়, পাবলিকের টাকায় এই নগর ভবন করা। সেবামূলক প্রতিষ্ঠানগুলিতে যে আক্রমণ হয়েছে, এই সেবা বন্ধ করে দিয়ে কি বোঝাতে চাইলো আমার এখনো বোধগম্য নয়। এত হিংস্র রাজনীতির শিকার এই বাংলাদেশ কেন? এই প্রতিষ্ঠানে যারা আঘাত করেছে তারা শুধু শত্রু নয়, তারা দেশদ্রোহী, তারা বাংলাদেশের উন্নয়ন চায় না। যেমনিভাবে স্বাধীনতা বিরোধীরা মুক্তিযোদ্ধাদেরকে সেদিন মোকাবেলা করার চেষ্টা করেছে। নাশকতার এসব ঘটনায় প্রায় 200 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয় আরও 2000-এরও বেশি জনকে আসামি করে মামলা হয়েছে। বুধবার পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 107 জন। 7 জন যারা নিজেরাই তারা স্বীকার করেছে যে তারা এই যে পাসপোর্ট অফিস এবং পিবিআই অফিস এবং এসবি গার্মেন্টসে যে আগুন দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে,
এবং যে এই ধ্বংসযজ্ঞ করেছে এটা তারা সরাসরি সম্পৃক্ত ছিল। জেলা পুলিশ সুপার আরও জানান, ফতুল্লা থানা জামায়াতের আমির মাসুম মেম্বার এবং থানা যুবদল নেতা মামুনের নেতৃত্বে ও উপস্থিতিতে আগুন ও ভাঙচুর করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে। ফতুল্লা থানা জামাতের যে আমির তার নাম হচ্ছে মাসুদ মেম্বার নামে সে পরিচিত, এবং ফতুল্লা থানা যুবদল নেতা মামুন, তারা তাদের নেতৃত্বে এবং তাদের উপস্থিতিতে অন্যান্যরা এই ব্যাপক ধ্বংসযজ্ঞ এগুলা কিন্তু তারা করেছে। তবে এখন জনজীবনে অনেকটাই স্বস্তি ফিরেছে। শহরে টহল দিচ্ছে পুলিশ, বিজিবি সহ অন্যান্য বাহিনী। কর্মক্ষেত্রে নির্বিঘ্ন গমনাগমন এবং তাদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে পারে, আমরা সেই প্রচেষ্টায় আমাদের টহল জোরদার করেছি। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিলের এ সময়ে কর্মচঞ্চল রাজধানীর জনজীবন। কারওয়ান বাজার থেকে মুহূর্তের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজেদা সুইটি। সুইটি, কারফিউ শুরু হতে আর মাত্র ঘণ্টাখানেক বাকি, এই সময় রাস্তাঘাটের পরিস্থিতি কেমন দেখছেন? বাবলি, এখন যে রাস্তার পরিস্থিতি সেটি দেখে নিশ্চয়ই আমাদের ভালো লাগবে। এই কারণে অন্য সময় আমরা যানজটটাকে খুবই অপছন্দ করি, আমাদের জীবনযাত্রায় যানজটটা একটা বড় ধরনের সমস্যা হয়ে দেখা দেয়। কিন্তু এই মুহূর্তে যে মোড়ে মোড়ে যানজট আছে সেটা আমাদেরকে একটা কথাই বুঝিয়ে দেয় যে আমরা আসলে স্বস্তিতে ফিরতে শুরু করেছে আমাদের এই যে নগরের বাসিন্দারা। কটা দিন যে রুদ্ধশ্বাসে কেটেছে, কটা দিন যে খুব কষ্টে এবং দুশ্চিন্তায় কেটেছে, টান টান একটা ভয় কাজ করেছে, সেই ভয়টা যে কাটতে শুরু করেছে, আমাদের নগরবাসী যে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন, রাস্তার পরিস্থিতি অন্তত সেটাই প্রমাণ করে। যথেষ্ট গণপরিবহনের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি, মানুষজন স্বাচ্ছন্দ্যে তাদের অফিসে যাচ্ছেন, এবং যে কারফিউর অবস্থা আমাদের গতকালও ছিল, সকাল থেকে বিকেল পর্যন্ত যে লম্বা সময়ের 8 ঘন্টার একটা স্থগিতাবস্থা ছিল, মানে বিরতি ছিল কারফিউতে, সেই সময়টিতে যেরকম নগরের অবস্থা থাকে, সবাই যার যার স্বাভাবিক কাজে, আমরা দেখেছি যে আমরা বাজারে দেখেছি যে কি যথেষ্ট সমাগম থাকে, রাস্তাঘাটে সমাগম থাকে, সবাই যথারীতি অফিস করছেন। এই পরিস্থিতি বুঝিয়ে দেয় যে যেই ঢাকাতে স্বাভাবিক পরিস্থিতি সবাই চান, সেটি আসলে তারা নিজেরাও ফেরাতে চেষ্টা করছেন। এটা নগরের বাসিন্দাদেরও একটা, আমি বলবো যে অনেক সাহসেরও ব্যাপার, তাদের একটা বাহাদুরিরও ব্যাপার। তারা যে আসলে নগরের এই শান্তিটাই চান, নগরের যে স্বাভাবিক পরিস্থিতিটা চান, তারা যে কখনোই যে ভাঙচুর বা যে কোনো রকমের বিশৃঙ্খলার পরিস্থিতি কখনোই তারা পছন্দ করেন না, সেটার বিরুদ্ধে একটা প্রতিবাদ হিসেবেও যেন তাদের এই স্বাভাবিক জীবনে ফেরার একটা তারা কাজ করছে। শুধু তাই নয়, আমাদের অফিস পাড়া সরগরম আছে। 11টা থেকে 3টা পর্যন্ত যে অফিস আদালত চলার কথা, সেই ব্যাপারগুলো চালু আছে। সব মিলিয়ে আমরা নগরের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরতে দেখছি, এবং এটা আমাদের জন্য অনেক বেশি স্বস্তির। যথারীতি আর্মির সদস্যরা আছেন, তাদের কাজে যখনই থাকার কথা, তাদের কারফিউ ব্যবস্থা যেখানে যে তদারকি করার কথা, সব কিছু নিয়মের মধ্যে চলছে, এবং সব কিছু মিলিয়েই এই নগর তাদের চেনারূপে ফিরে আসছে। নগরের চেনারূপটা আমরা ফিরে পাচ্ছি। বাবলি, বোঝাই যাচ্ছে যে আমরা আসলে ভালো সময়ের দিকে যাচ্ছি। ধন্যবাদ। আমরাও আসলে সেই সময়টা খুব দ্রুতই চাই যে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সুপ্রিয় দর্শক, সহকর্মী সাজেদা সুইটি কারণ বাজারে এই যে কারফিউ শিথিলের যে সময়টুকু, সেই সময়টুকুর কর্মচাঞ্চল্য আমাদের দেখানোর চেষ্টা করছিলেন। দেশের স্বার্থ বিরোধী ও অপতৎপরতা রোধে সশস্ত্র বাহিনী অন্যান্য বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। বৃহস্পতিবার মোংলা বন্দর কর্তৃপক্ষের জেটিতে সাংবাদিকদের একথা বলেন তিনি। এর আগে বন্দর সহ এলাকায় নৌবাহিনীর কর্মকাণ্ড পরিদর্শন করেন নৌবাহিনী প্রধান। তিনি বলেন, সশস্ত্র বাহিনী মোতায়েনের পরই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। গত কয়েকদিনের পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দর পড়েছে কন্টেইনার জটে। জাহাজ থেকে পণ্য উঠানামা হলেও অনলাইন জটিলতা ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পণ্যবাহী ট্রাক বন্দর ছাড়তে পারেনি। ফলে বিশাল ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। আর প্রতিদিন 200 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। চট্টগ্রাম থেকে আদিত্য সুমনের ক্যামেরায় সহকর্মী মনিরুল ইসলাম পারভেজের তথ্য, ডেস্ক রিপোর্ট। শিক্ষার্থীদের আন্দোলন, কারফিউ, সাধারণ ছুটিতে জাহাজ থেকে পণ্য খালাসের কাজ চললেও থমকে যায় কন্টেইনার ডেলিভারি কার্যক্রম। ফলে দেখা দিয়েছে তীব্র কন্টেইনার জট। স্বাভাবিক সময় দিনে 8 থেকে 10,000 কন্টেইনার খালাস হয় চট্টগ্রাম বন্দরের জেটিতে। গড়ে 3.5 থেকে 4,500 কন্টেইনার ডেলিভারি হয়। একদিনের অস্থিতিশীল পরিস্থিতিতে যা নেমে আসে প্রায় শূন্যের কোটায়।
চট্টগ্রাম বন্দরে অচল অবস্থায় বিশাল ক্ষতির মুখে দেশের অর্থনীতি। একদিকে কাঁচামাল আসছে না, অন্যদিকে পাঠানো যাচ্ছে না উৎপাদিত পণ্য। নানান জটিলতার সামনে আমদানি রপ্তানিকারী ব্যবসায়ী মহল। যাদের পণ্য আটকে গেছে তাদের ডেমারেজ আছে, লক্ষ লক্ষ টাকা ডেমারেজ হয়েছে। সব মিলিয়ে এগুলি 1000 কোটি পার হবে আমার ধারণা আর কি। যারা ডেলিভারি নিতে পারে নাই এবং যারা নেওয়ার জন্য রেডি ছিল, এই যে স্টুডেন্টটা হয়েছে, এই স্টুডেন্ট থেকে ডেফিনেটলি আমাদেরকে মওকুফ পাওয়ার ব্যবস্থা নিতে হবে। এটা বন্দরের কন্টেইনার ধারণ ক্ষমতা 48,000, ডিপো প্রায় পূর্ণ। খালাসের কাজ দ্রুত করা না গেলে পরিস্থিতি চরম আকার নেবে আরো। বন্দর চেয়ারম্যান তাই চাইছেন দ্রুত কাস্টমস ক্লিয়ারেন্স এবং নিরাপদ রোড ও রেলপথ। ডেলিভারি কার্যক্রম চালু করতে হলে যেটা লাগবে কাস্টমসকে এখানে সবার আগে একটা বড় একটা ভূমিকা পালন করতে হবে। তাদের শুল্ক সিস্টেমটাকে, এসআই গোটা সিস্টেমটাকে তাদেরকে চালু করতে হবে। আর এর পাশাপাশি রোড অ্যান্ড রেল যে আপনার কানেক্টিভিটি, সেটাকে নিরাপত্তা প্রদান করা। সীমিত আকারে কাস্টমস ক্লিয়ারেন্স কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশাই কর্মকর্তার। সেমি অটোমেটেড ম্যানুয়াল 2 পদ্ধতির মাধ্যমেই কিন্তু আমরা কাজ চালিয়ে যাচ্ছি। পেরিশেবল আইটেম, নিত্যভোগ্য পণ্য যেগুলা, বাল্ক আইটেম যেগুলা, এগুলা কিন্তু বের হচ্ছে। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন নৌবাহিনী প্রধান। তিনি বলেন, বন্দরের নিরাপত্তা নিশ্চিত সবচেয়ে গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টায় দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা তার। আর্থিক দিক থেকে, ব্যবসায়িক দিক থেকে বেশ কিছু ক্ষতি অলরেডি হয়ে গিয়েছে। সবার সহযোগিতা পাই, তাহলে খুব শীঘ্রই জনসাধারণ আপামর জনসাধারণ তাদের দৈনন্দিন কর্মকাণ্ডে পুনরায় মনোনিবেশ করতে পারবে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। গত কয়েকদিনের অস্থির পরিস্থিতি ও কারফিউয়ের প্রভাব পড়েছে খুলনার বাজারে। সরবরাহ সংকটের অজুহাতে প্রায় সব ধরনের নিত্যপণ্যেরই দাম বাড়তি। লাগাম ছাড়া দ্রব্যমূল্যে দিশেহারা শ্রমজীবী মানুষ। দ্রুতই স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। খুলনা প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাজারে এসে একরকম থমথমে অবস্থা মানুষের। দরকারি পণ্যটি সহজে মিলছে না, যদিও বা পাওয়া যায় দাম আকাশছোঁয়া। চাল ডালের দাম যেন লাগাম ছাড়া ঘোরা। গরুর মাংস, ব্রয়লার মুরগি, সব ধরনের মাছের দাম প্রায় দ্বিগুণ। সেঞ্চুরি পেরিয়েছে সব ধরনের সবজির দাম। লাগামহীন দ্রব্যমূল্যের চাপে নিরুপায় ক্রেতারা। বাজার দর তো হিউজ, সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। তোমার যা নেব তাতেই দাম, কি কিনবে তো খালি এতে চলে যাচ্ছে। ছোট হয়ে আসছে মধ্যবিত্তের খাবারের তালিকা। সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। 5টার সময় বার হয়েছে, এখন তো 200 টাকা আয় করতে পারিনি। 200-300 টাকা কামাচ্ছি, বাজার করে খাওয়ার মতো কোনো শক্তি নাই। চিনি থেকে শুরু করে তেল, নুন, কোনোটাই থেমে নেই দাম বৃদ্ধির ঘোরদৌড়ে। গত কয়েকদিনে অনেকটাই ভেঙে পড়ে সরবরাহ চেইন। সেই অজুহাতে দাম বাড়ে সব ধরনের পণ্যের। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 1 টাকা 1.5 টাকা কেজিতে বেশি চাল। 1-2 ঘন্টা কি করবে, খুলবে না বন্ধ করবে, এর জন্য টোটালি বড় বাজার বন্ধ। গাড়ি ভাড়া বেশি হলে তারাও বেশি বেচে, আমরাও বেশি বেচি। দেশের যে কোনো সংকটে সর্বসাধারণের খাদ্য নিরাপত্তার দিকে বিশেষ নজর এবং পরিকল্পনা রাখার আহ্বান অর্থনীতিবিদদের। আমাদের দেশে হয়তো 1 কোটি বা তারও বেশি লোক একেবারেই দৈনন্দিন বেসিসে তারা আয় করে এবং জীবিকা নির্বাহ করে। তাদের এই মুহূর্তে জীবিকা নাই। এই ক্ষেত্রে উত্তরণের একটাই উপায় যে পরিস্থিতিতে কারফিউ জারি করা হয়েছে সেই পরিস্থিতির উত্তরণ ঘটানো। দ্রুতই স্বাভাবিক হবে দেশ, নিয়ন্ত্রণ হবে বাজার, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। তুনাজিনা তুনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। চট্টগ্রামের কর্নেলহাট থেকে বাজার পরিস্থিতি জানিয়েছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। আজকে যে বাজার পরিস্থিতি, যেটি কারফিউ শিথিল করার কারণে বাজার পরিস্থিতি আজকে কিছুটা ভালো। অর্থাৎ এই কয়েকদিনের যে স্থবিরতা ছিল সেটি কিন্তু মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। তো আমরা বাজার করতে আসতে এরকম যদি আমরা একজনকে যদি একটু যুক্ত করে নেই, তা আপনি তো বাজার করতে এসছেন, যে এই কয়েকদিন যে কারফিউ ছিল কি অবস্থার মধ্যে ছিলেন? মানে টাকা পয়সা আসলে আমরা অনেক কষ্টে ছিলাম, ব্যাংকিং লেনদেন হচ্ছে, তো আমরা আল্লাহর রহমতে এখন ভালো আছি। জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে, ইনশাল্লাহ এটা আশা করি অব্যাহত থাকবে। ধন্যবাদ। আমি শুনছিলেন একজন বাজার করতে আসছিলেন, ওনাকে যুক্ত করে নিয়েছিলাম। তো সবারই প্রত্যাশা কারফিউ আরো শিথিল হবে। অন্যান্য সবজিগুলোর ক্ষেত্রেও যে লাউ যেটি আগে 50-60 টাকা কেজি বিক্রি হচ্ছে, সেটি আজকে 40 টাকা বিক্রি হচ্ছে। এভাবে প্রত্যেকটি জিনিস একটু আস্তে আস্তে করে সহনীয় মাত্রায় চলে আসছে। তো সব মিলে বাজার পরিস্থিতি আমার কাছে এখান থেকে এতটুকুই রয়েছে।
এই ছিল দেশের খবরে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।